ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আবেগের এক শতাব্দী, স্বপ্নের এক শতাব্দী, স্কিল, গতি, ক্ষিপ্রতার লাল হলুদ স্ফুলিঙ্গ, যার আড়ালে লুকিয়ে থাকা উত্থানের ইতিহাস, স্পর্ধার ইতিহাস, বিদ্বেষ, অবহেলার ছিন্নমূল হওয়ার যন্ত্রণার হৃদয় ফুঁড়ে বেরিয়ে আসা অদম্য জেদ, যে জেদ পাহাড় প্রমাণ বাধা বিপত্তিগুলোকে পিষে ছুটে চলার সাহস যোগায়, যে জেদের বশে হেভিওয়েট প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বারবার, যে জেদ চ্যাম্পিয়ন হতে শেখায়। 100 বছরের অ্যাড্রিনালিন রাশ, রেকর্ড খতিয়ান, উত্থান পতন, বিস্ময় আর অঘটনের হাত ধরে এবার শতাব্দী প্রাচীন ক্লাবে নাম লেখানো ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। প্রাক্তন থেকে বর্তমান খেলোয়াড়, ক্লাব কর্তা থেকে সমর্থক, ময়দান কি ময়দানের বাইরের ব্যক্তিত্ব, সবার হৃদয়ে লাল হলুদ। ইস্টবেঙ্গলের 100 বছর, আমার সরকারিভাবে ইস্টবেঙ্গলের সঙ্গে আমার যোগাযোগ 50 বছর ধরে, বেসরকারিভাবে 51 বছর। ডার্বিতে ইস্টবেঙ্গলের জার্সি পরে গোল মোহনবাগানের বিরোধী করার জন্য आई थिंक दैट्स द बिगेस्ट सेटिस्फैक्शन একটা প্লেয়ার पावे। तो वो बहुत मज़ेदार टाइम था। मेरे को काफ़ी चीज़ें मैंने सीखने की और कोशिश की, पास कैसे देना है, सब कुछ। खेलना आता था, जब मैं स्कूल में था फुटबॉल खेला करता था। ইচ্ছে শক্তির আগুন, ফিনিক্স হয়ে ফেরার গল্প, বারবার রক্তে স্বপ্নের উড়ান, উৎসব আর তার মাঝে ফিরে আসা ইতিহাস। 1920 এক অশান্ত সময়ে তার জন্মলগ্ন। মনোমালিন্য বিবাদ থেকে মাথা তুলে দাঁড়ানো ময়দানের অন্যতম প্রতিষ্ঠানের 28 জুলাই 1920 কোচবিহার কাপে মোহনবাগান জোড়াবাগান ম্যাচ। আচমকাই বসিয়ে দেওয়া হলো জোড়াবাগানের তারকা ফুটবলার শৈলেশ বসুকে। ক্লাবের সহসভাপতি ও চেয়ারম্যান সুরেশচন্দ্র চৌধুরীর অনুরোধেও কাজ হলো না, তাতেই বিবাদের আগুনে ঘি পড়ল। জোড়াবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন সুরেশচন্দ্র চৌধুরী। 1 আগস্ট 1920 জন্ম ইস্টবেঙ্গল ক্লাবে। সুরেশচন্দ্র চৌধুরী, শৈলেশ বসু, অরবিন্দ ঘোষ তার প্রতিষ্ঠাতা। প্রত্যেকেই পূর্ববঙ্গের মানুষ। তাঁরাই ঠিক করলেন জার্সির লাল হলুদ রং, যা ধীরে ধীরে হয়ে উঠল পূর্ববঙ্গীয়দের আত্মসম্মানের প্রতীক। 100 বছরে পা, সুরেশচন্দ্র সেই বাড়িতেই উদযাপন, নস্টালজিয়ায় ফেরা। আমাদের জন্য ইটস এন ইমেন্স প্রাইড। উই আর ভেরি প্রাউড টু বি পার্ট অফ এই ওয়াইডার ইস্ট বেঙ্গল ফ্যামিলি। আমরা এখানে সবাই এসেছি, আমরা সব ট্রাভেল করে এসেছি। আমি লন্ডন থেকে এসেছি, আমার কাজিন দিল্লি বম্বে থেকে এসছে। আমাদের জন্য ইটস এ ফ্যান্টাস্টিক মোমেন্ট। শতবর্ষের উদযাপনে সামিল 8 থেকে 80। ক্লাব ঘিরে উন্মাদনার এমন ছবি বড় একটা দেখা যায় না। আমার মনে হয় আমাদের বাঙালিদের মধ্যে, কলকাতার বাসিন্দাদের মধ্যে খেলার ওপরে প্রচণ্ড ক্রেজ, আর ফুটবল খেলার ওপরে অনেক বেশি ক্রেজ। আমার মনে হয় না আমাদের প্যাশন কিছু ডিফারেন্ট লন্ডনের চেলসির বা লিভারপুলের ফ্যান্সের কম্প্যারিজনে। ইস্টবেঙ্গলের হয়ে ফার্স্ট বড় ম্যাচে গোল করে আমি হাতটা এরম করে পুরো গ্যালারি ধরে উঠে গেছিলাম, মানে সল্টলেক স্টেডিয়ামের ওই যে রেলিংটা ধরে পুরো উঠে দর্শকের সাথে হাত মিলিয়েছি, মানে উঠে গেছিলাম ধরে। মানে ও সে ফিলিংস, মানে ওই সময়কার ফিলিংস বোঝানো যাবে না, মানে স্বপ্ন, মানে আবার পরের জীবনে হবে কিনা জানি না, কিন্তু এই ফিলিংসগুলো মানে জীবনে একবারই হবে, মানে বারবার হবে না। কিন্তু আমার পরের জীবনে চাই যে এরকম একটা ফিলিংস আবার যেন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে গোল করে গ্যালারিতে উঠছে, এটা আমরা সবসময় স্বপ্ন দেখি। 1925-এ প্রথম ডিভিশনে ওঠে ইস্টবেঙ্গল, সেজন্য কম লড়াই লড়তে হয়নি। 1911-তে বাগানের ঐতিহাসিক শিল্ড জয়ের পরও কলকাতা ময়দানে সবার জন্য দরজা খোলা ছিল না। হারকিউলিস কাপ, কোচবিহার কাপ, আইএফএ শিল্ডে খেলার সুযোগ পেলেও যোগ্য দলগুলো প্রথম ডিভিশনে সুযোগ পায়নি ক্লাব, সেজন্য কম চিঠি চালাচালি হয়নি। আইএফএর বৈঠকে ঝড়, শেষ পর্যন্ত যোগ্য দল হিসেবে প্রথম ডিভিশনে ওঠা। 1942-এ প্রথমবার কলকাতা লিগ জয়, 1949, 1950 ও 1951 টানা 3বার আইএফএ শিল্ড জয়, 1970 থেকে 1975 টানা 5বার কলকাতা লিগ জেতে ইস্টবেঙ্গল। সেই রেকর্ড ভেঙে 2010 থেকে 2017 8বার কলকাতা লিগ জেতে লাল হলুদ।
জাতীয় লিগ জয় 3 বার। আমি ছোটবেলা থেকে খুব বেশি যে একটা ফুটবল খেলা দেখেছি তা নয়। তো আমি যখন কলেজের ছাত্র তখন যথারীতি মাঠে গিয়ে খেলা দেখতাম এবং সেই তখন থেকেই হয়তো একটা সুপ্ত গৌরব বোধ ছিল, যেটা আমি কদিন আগে লিখেওছি সেই পঞ্চপাণ্ডবের খেলা দেখে। ইস্ট বেঙ্গল ক্লাবের সেই ফরওয়ার্ড লাইন এখনো বিদ্যুতের মতন চমক দিয়ে যায় আমাকে। পঞ্চপাণ্ডব লাল হলুদের ফুটবল ইতিহাসের গৌরবময় অধ্যায়। সালে, আমিদ খান, ধনরাজ, ভেঙ্কটেশ ও আপ্পারাও, এই 5 দুরন্ত ফরওয়ার্ডকে নিয়েই তৈরি হয় লাল হলুদের পঞ্চপাণ্ডব। কতটা ভয়ঙ্কর ছিল এই পঞ্চপাণ্ডব, একটা ছোট্ট পরিসংখ্যান থেকেই সেটা পরিষ্কার। 1949 সাল থেকে 1953 এই 5 বছর একসঙ্গে খেলেছে পঞ্চপাণ্ডব। এই সময় সব প্রতিযোগিতা মিলিয়ে ইস্টবেঙ্গল গোল করেছিল 350-র উপরে, যার মধ্যে 250-র বেশি গোল ছিল পঞ্চপাণ্ডবের। এই সময় কুলিং টুর্নামেন্ট ছিল কলকাতা লিগ, ডুরান্ট কাপ, রোভার্স এবং আইএফএ শিল্ড। 1949 সালে কলকাতা লিগ, ডুরান্ট কাপ ও আইএফএ শিল্ড, অর্থাৎ ত্রিমুকুট জেতে ইস্টবেঙ্গল। দক্ষিণ ভারত থেকে আসা পঞ্চপাণ্ডবকে তখন অনেকে মাদ্রাজি বাঙালও বলতো। এই 5 ফরওয়ার্ডের গোলের খিদেতে তখন ইস্টবেঙ্গল ক্লাবে কার্যত ট্রফির বন্যা নেমে আসে। তাঁদের খেলা থাকলে সে সময় কলকাতার রাস্তা ফাঁকা হয়ে যেত। পূর্ববঙ্গ থেকে শুধু যে বহু সংখ্যক মানুষ যারা গ্রামীণ অধিবাসী ছিলেন, তারা রাতারাতি নাগরিক হয়ে গেছিলেন, নগর সমাজের মানুষ হয়েছিলেন। এবং সেই সময় অনেক স্মৃতিকথায় দেখা যায় যে যেদিন ইস্টবেঙ্গল ক্লাবের খেলা থাকতো সেদিন শিয়ালদা চত্বরের সেই ভিড়াপড়া যে শিবিরগুলো, সেগুলো ফাঁকা হয়ে যেত। মানুষ দৌড়ে যেত ইস্টবেঙ্গলের ম্যাচ দেখার জন্য। এদের মধ্যে প্রথম কলকাতায় আসেন আপ্পারাও। পুরো ইস্টবেঙ্গল সমর্থক তিনি এই অভিজ্ঞতাটা বলেছিলেন যে তিনি একদিন মাঠে করে যাচ্ছিলেন, তার দেরি হয়ে গেছিল। সেই সময় তো বাসের সংখ্যা অনেক কম ছিল। তো তিনি বললেন আমি টিকিটটা ভিড়ের মধ্যে কাটতে পারিনি। তো কাটতে না পেরে তিনি বাস থেকে কাছাকাছি নেমে তিনি মাঠের দিকে দৌড় দিয়েছেন। তো তিনি হঠাৎ দেখলেন যে তার পাশে তার পিছনে সেই কন্ট্রাক্টরও দৌড়চ্ছে। তো কোথাও তার মনে হলো যে তিনি বোধহয় টিকিটটা কাটেননি বলে তার পিছনে কন্ট্রাক্টর দৌড়চ্ছে। কিন্তু আলটিমেটলি তিনি যখন মাঠের মধ্যে ঢুকলেন, কিছুক্ষণ পর আবিষ্কার করলেন সেই কন্ট্রাক্টর সেও কিন্তু মাঠে গিয়ে উপস্থিত হয়েছে। মানে কন্ট্রাক্টর আসলে তাকে ধরার জন্য দৌড়চ্ছে না, সে কোনো ক্রমে বাসের ডিউটি ওইখানেই শেষ করে আরেকজনের হাতে কোনোভাবে সেই তার জিনিসপত্রগুলো ফেলে রেখে সে দৌড়ে গিয়ে তার মতোই সে এই পঞ্চপাণ্ডবে খেলা দেখতে গেছে। পঞ্চপাণ্ডবের মধ্যে ভেঙ্কটেশের গতি, বুদ্ধিদীপ্ত ফুটবল আর গোলার মতো শট যে কোনো প্রতিপক্ষের ত্রাস ছিল। রাইট আউটের ফুটবলার ভেঙ্কটেশ বেশি গোল করেন বাঁ পায়ে। তাঁর পায়ে 7-8 রকমের ডট ছিল। তার সোয়াপ করা শট কিভাবে বাঁক খাবে তা গোলকিপাররা অনেক সময় বুঝতে পারতেন না। লেফট আউট সালে ছিল আরেক দুর্দান্ত খেলোয়াড়। তার অন্যতম শক্তি ছিল একই দুরন্ত গতি। বল তাড়া করে খুব দ্রুত বলের কাছে পৌঁছে যেতে পারতেন। এভাবে প্রচুর গোল করেন তিনি। হেডে তার ঝুড়ি মেলা ভার। প্রান্ত থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে অনেক গোল করেছেন সালে। ধনরাজ ছিলেন সেন্টার ফরওয়ার্ড। সালে, আহমেদ, আপ্পারাও, ভেঙ্কটেশের বাড়ানো বল ধরে গোল করাই ছিল ওর কাজ। 1952 সালে হেলসিঙ্কি অলিম্পিকের পর ভারতীয় ফুটবলে বুটের প্রাধান্য বাড়ে।
সেই অর্থে খালি পা থেকে বুট এই দুই যুগের সন্ধিক্ষণের সাক্ষী ছিলেন ইস্টবেঙ্গলের পঞ্চপাণ্ডব। তবে খেলা ছাড়ার পর এদের কাউকেই প্রশাসনের কাজে বা কোচিংয়ে দেখা যায়নি। পঞ্চপাণ্ডব এত কৃতি খেলোয়াড় হওয়া সত্ত্বেও, এত সাফল্য সত্ত্বেও খেলা ছেড়ে দেওয়ার পর ফুটবল মাঠের সঙ্গে এদের কোনো সেই অর্থে যোগ ছিল না। অর্থাৎ না এরা কোনো প্রশাসনিক বিষয়ে এসছে, না কোনো ফুটবল কোচিং এসছে। আমার মনে হয় এক্ষেত্রে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটা হচ্ছে যে পঞ্চপাণ্ডবরা যখন খেলাটা শেষ করলেন, সেই পর্যায়ে ফুটবলে, ভারতীয় ফুটবলে এবং কলকাতার ফুটবলে একটা আমূল পরিবর্তন ঘটেছিল। সেটা হচ্ছে বুট পরে খেলা। এই পরিবর্তনটা খুব দ্রুত এবং হঠাৎ এসেছিল। তো অনেকেই এটার সঙ্গে ঠিক সেভাবে খাপ খাওয়াতে পারেননি, বা তাদের মনে একটা আশঙ্কা ছিল যে তারা হয়তো পারবেন না। আমার ধারণা সেই কারণেই হয়তো তারা এত কৃতি ফুটবলার হওয়া সত্ত্বেও কেউই ফুটবল প্রশাসন বা বিশেষত ফুটবল কোচিংয়ে তারা নাম লেখান। তবে পঞ্চপাণ্ডব বরাবরই রয়ে যাবেন স্মৃতির মণিকোঠায়। ৬এর দশকে ক্লাবের হয়ে ময়দান মাতিয়েছিলেন থঙ্গরাজ, শান্ত মিত্র, সুকুমার সমাজপতি, অসীম মৌলিকরা। আর ৭এর দশকে মাঠ কাঁপিয়েছেন সুভাষ ভৌমিক, শ্যাম থাপা, সুরজিৎ সেনগুপ্ত, গৌতম সরকার, সমরেশ চৌধুরীর মতো মণিমাণিক্য। এপার বনাম ওপার বাংলা, বাঙাল ঘুটির ডুয়েল আর ইলিশ চিংড়ির রেশারেশি। একদিকে স্ট্র্যাটেজির লড়াই, মস্তিষ্কের যুদ্ধ, অন্যদিকে বাঙালির দুই মেরুর আবেগ। ইস্টবেঙ্গলের শতবর্ষের ইতিহাসের সঙ্গে যে জড়িয়ে আছে সেই চির প্রতিদ্বন্দ্বিতার কাহিনী। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, বাঙালির চিরকালের ডার্বি। ২৮ মে ১৯২৫ প্রথম ডার্বি, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। সেই প্রথম দাঁতে দাঁত চেপে পরস্পরের মুখোমুখি দাঁড়ানো। নেপাল চক্রবর্তীর গোলে প্রথম ডার্বি জয় লাল হলুদের। আর ১০০তম ডার্বি ১৯৬৭ ১৬ই ডিসেম্বর, তাতেও জিত লাল হলুদের ২-০ গোলে। তবে ডার্বি বললেই যে কোনো লাল হলুদ সমর্থকের মনে যে ম্যাচের ছবি ভেসে ওঠে তা হলো ৭৫-এর ডার্বি। ৭৫-এর ৫-০। সবচেয়ে বেশি ব্যবধানে ডার্বি জয়। মোহনবাগান মাঠে লাল হলুদের এই সুখস্মৃতি বাগান সমর্থকদের কাটা ঘায়ে যেন নুনের ছিটে। ১৯৭৫-এ সেই ঐতিহাসিক ডার্বিতেই মোহনবাগানকে ৫-০ গোলে হারায় ইস্টবেঙ্গল। আইএফএ শিল্ড ফাইনালে সবুজ মেরুনকে চূর্ণ করে চ্যাম্পিয়ন হওয়া। লাল হলুদ শিবিরের হয়ে জোড়া গোল করেন শ্যাম থাপা। একটি করে গোল সুরজিৎ সেনগুপ্ত, রঞ্জিত মুখোপাধ্যায় ও শুভঙ্কর সান্যালের। ৪ জন ফুটবলারকে ড্রিবল করে গোলের কথা আজও শ্যাম থাপার স্মৃতিতে উজ্জ্বল। ইস্ট বেঙ্গলে আমি ওই ম্যাচ ইডেন গার্ডেন, এখানে আমার একটা এরকম ফিলিং আছে আমাকে। আমি জানি না কি করে ভগবান আমাকে এরকম একটা সেন্টার লাইন দিকে আমি ভৌমিক পাস দিয়েছিল। আমি ওই বলটা ধরে ফার্স্ট আমার কাছে লেফট ডিফেন্ডার এসছে, ওকে বিট করলাম। তারপরে লেফট স্টপার আসলো, ওকে বিট করলাম। তারপরে রাইট স্টপার এসছে, ওকে বিট করলাম। লাস্ট আমি পড়ে যাচ্ছি, তখন রাইট ব্যাক এসে গেছে, ওকেও আমি বিট করে পড়তে ৪ জনকে ডিফেন্ডারকে বিট করে আমি গোল পুশ করেছিলাম, ওর নিজে পড়ে গেছিল মাঠে। পিকে বন্দ্যোপাধ্যায়ের কোচিংয়ে সে অবিশ্বাস্য নজির। ৭এর দশকে পিকের কোচিংয়ে একের পর এক মণিমুক্ত ছড়িয়ে গিয়েছে লাল হলুদ। ৭৫-এর সেই ঐতিহাসিক ম্যাচের আগে ফুটবলারদের কি বলেছিলেন কোচ পিকে? 1975 ওই ম্যাচটা কি ছিল, আমি বোম্বেতে খেলে চলে গেছিলাম মাঝখানে বোম্বে মফতলাল টিমে। তারপরে ইস্ট বেঙ্গলে একটা রেকর্ড ইয়ার, 6 ইয়ার মোহামেডান স্পোর্টিং এর রেকর্ড ভাঙতে হবে। এই জন্য আমাকে ইস্ট বেঙ্গল ওখান থেকে গিয়ে নিয়ে এসেছিল, তুমি ওয়াপস চলো, তোমার পুরান, তুমি 70-তে 71-এ লিগ চ্যাম্পিয়ন করে গিয়েছো ইস্ট বেঙ্গলে, তোমাকে আসতেই হবে। তো আমি ওই রাখতে পারলাম না নিজেকে, আর আমি ফিরে এসেছিলাম। প্রদীপ দা বলেছিলেন 6 ইয়ার না হলে সবকে গঙ্গাতে গিয়ে ফেলে দেবে ক্রাউড, জিততেই হবে। জোড়া গোলের নায়ক কিন্তু ম্যাচের প্রথমে পেনাল্টি মিস করেছিলেন। সবুজ মেরুনের সুব্রত ভট্টাচার্য তখন মজা করে শ্যামের গালে টিপে দিয়েছিলেন, কিন্তু তারপর উলটপুরান। বাগানের জন্য অভিশপ্ত সেই ডার্বি, যে হার সবুজ মেরুনকে মানসিকভাবে বিশাল ধাক্কা দিয়ে যায়। ডার্বি তো শুধু পরিসংখ্যান নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে ফুটবলার সমর্থকদের আবেগ, কখনো বা সংস্কারও। ৭এর দশকে চিরশত্রুর হাতে পর্যুদস্ত হতে হতে বাগানের এমন অবস্থা হয়েছিল যে জোড় সংখ্যার তারিখ ছাড়া হোম ম্যাচে নামতেই চাইতো না তারা।
ওই একটা আমরা হারিয়েছিলাম 6 মার্চে তো ডুরান্ডে 1975-এর 74-এর ডুরান্ড, কিন্তু 75-এ 6 জানুয়ারি আমরা হারিয়েছি। ওইটা থেকে আমার মনে একটা আসলো যে জোর ডেটে খেললেই আমরা জিতবো, আর জোর ডেটে তারপরে হেরেছি সব বেজোর ডেটে। তারপরে গিয়ে আবার যখন জিতলাম 24শে জুলাই, সেটা জোর ডেট। এবার জোর ডেটে তারপর থেকে ম্যাক্সিমাম খেলাই জোর ডেটেই হয়েছে, আমিই করেছি। সে আইএফএতে অনেক তর্কাতর্কি হতো, ওরা বেজোর চাইছে, আমরা জোর ডেট চাই। যার জন্য কি হয়েছে, এমনও হতো যে মাঠে নামলে পরে আগে ওরা নামবে, পরে আমরা নামবো। এম করতে গিয়ে 78 সালের মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা, ওরা বলছে আগে তোমরা যাও, আমরা বলছি আগে, মানে দুজনে একসাথে নামতে হলো, মানে যে আগে নামবে সে হারবে, এরকম একটা ব্যাপার ছিল। 75-এ সে ম্যাচে সবুজ মেরুনের হয়ে তেকাঠির তলায় দাঁড়িয়েছিলেন ভাস্কর। সে সময়ের অন্যতম সেরা গোলকিপার হিসেবে ছিল যার পরিচিতি। কিন্তু সেই ভাস্করকে পেরিয়েই 4 বার জালে বল জড়িয়ে দেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। তারপর তাকে মাঠ থেকে তুলে নেয় মোহনবাগান। বদলি গোলকিপারও একটি গোল খান। সেই ম্যাচ শুধু মোহনবাগানেরই মাথা হেঁট করে দেয়নি, ভাস্কর গঙ্গোপাধ্যায়ের ক্যারিয়ারকে কার্যত খাদের কিনারায় দাঁড় করিয়ে দেয়। শোনা যায় হারের পর 3 মাস বাড়ি থেকে বেরোতে পারেননি ভাস্কর। লজ্জায়, ভয়ে, অপমানবোধ থেকে লুকিয়ে থাকতেন দমদম ক্যান্টনমেন্টের বাড়িতে। পরের বছরই ভাস্করকে ইস্টবেঙ্গলে নিয়ে আসেন পল্টু দাস আর জীবন চক্রবর্তী। তারপর 1977-এ তাঁর জীবনের মোড় ঘুরে যায়। রাশিয়ার পাকতাকরের সঙ্গে প্রদর্শনী ম্যাচে ভালো খেলেন ভাস্কর। 1977-এর ইডেনে কলকাতা লিগের ডার্বি তাঁর পায়ের তলার মাটি আরো শক্ত করে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভাস্করকে। অসংখ্য ম্যাচ খেলেছেন বিভিন্ন ক্লাবের জার্সিতে, ভারতের অধিনায়কও হয়েছেন। বৃহস্পতিবার লাল হলুদ ক্লাবের শতবর্ষে সেই ভাস্কর গঙ্গোপাধ্যায়কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান দিয়েছে ইস্টবেঙ্গল। পঁচাত্তরে 5 গোল একটা অ্যাক্সিডেন্ট, তারপরে খেলোয়াড় জীবন থাকবে কি থাকবে না সেটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছিল, বা আমি খেলতে পারবো কি পারবো না। সেই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে যখন আমাকে ইস্টবেঙ্গলে খেলতে বলা হলো, স্বাভাবিকভাবেই আমি যেন আকাশ থেকে পড়েছিলাম। পল্টুদা দেবব্রত সরকারকে আমার কাছে পাঠিয়েছিলেন ইস্টবেঙ্গলে যাতে আমি খেলি, তার জন্য বলে পাঠিয়েছিল। শুনুন, সেটা আমার কাছে একটা অস্বাভাবিক ঘটনা যে টিম আমাকে 5 গোল দিয়েছে সেই টিম আমাকে খেলতে বলছে। তারপর থেকে ইস্টবেঙ্গল ক্লাবে খেলার পর আমাকে পিছন ফিরে তাকাতে হয়। 1978 এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী রইল কলকাতা। ইস্টবেঙ্গলের 75 গোলের নায়ক তখন মোহনবাগানে। ডার্বিতে তার পা থেকে এলো অবিশ্বাস্য বাইসাইকেল কিক। স্তম্ভিত ভারতীয় ফুটবল, যেন তড়িদাহত কলকাতা ময়দান। ভারতীয় ফুটবলে সেই প্রথম বাইসাইকেল কিক। লাগাতার হারের পর ঘুরে দাঁড়ানো এক জাদুকরের হাত ধরে, যার নাম শ্যাম থাপা। প্রতিপক্ষের হয়ে দুর্ধর্ষ গোল। সে ম্যাচে হার ইস্টবেঙ্গলের, কিন্তু একসময়ের ঘরের ছেলেকে অভিনন্দন জানাতে ভোলেননি সমর্থকেরা। ওই ম্যাচ বড় টেনশনে ম্যাচ ছিল, তো আমি জানি কি ব্যাক বলি এটা তো আমি মারবো বলে হয় না, সিচুয়েশনে এসে যাবে। কিন্তু এই ব্যাক বলিটা একটা আমি বলবো আমার বেস্ট ব্যাক বলি, যে বিশ্বতে বলে কি হোয়াট ইজ রিয়েল ব্যাক বলি, ওটা আমি এই ব্যাক বলি মেরেছিলাম। ওই গোলে মোহনবাগান জিতেছিল, মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল। ইস্টবেঙ্গল সাপোর্টাররা যখন শ্যামদা আপনি কি গোল করেছেন, ওরাও খুশি। ওই আমি 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 এটা সত্যি কথা বলছি, যত ইস্টবেঙ্গল আমার বন্ধুরা সবই আমাকে এই বলতো এই গোল আমরা দেখেনি, ওরাও খুশি, ইস্টবেঙ্গল সাপোর্টাররাও খুশি। 1991 কোনো গোল না খেয়ে লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ক্লাব ফুটবলে অনন্য রেকর্ড গড়লেন গোলকিপার দেবাশিস মুখোপাধ্যায়। গোটা লিগে একটিও গোল খাননি তিনি। সেবারই ইস্টবেঙ্গল বাংলাদেশ থেকে নিয়ে আসে 3 ফুটবলারকে, রুমি, মুন্না ও আসলাম। ইস্টবেঙ্গলের সেই পারফরম্যান্স এখনো নস্টালজিক করে তোলে ফুটবল প্রেমীদের। না, অ্যাকচুয়ালি টিমটা ইস্টবেঙ্গল ওই টিমটা খুবই ভালো করেছিল, এবং আমাদের গোলকিপার ছিল দেবাশিস মুখার্জি। তা দেবাশিসের ওটা একটা মানে বলতে পারো রেকর্ড, আমরা গোল না খেয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর একটা হলো 1985-এ আমরা সারা বছরে একটা গোল খেয়েছিলাম, দ্যাট ইজ গোলটা করেছিল চিমা, বলায়ের ওখান থেকে মেরেছিল ভলি। ভাস্করদা ইনজিওর্ড ছিল, ভাস্করদা ওই ম্যাচ খেলার কথাই নয়, ওই অবস্থায় খেলেছে। ভাস্করদা ফিট থাকলে ওই গোল খেত না,
কিন্তু অসাধারণ টিম ছিল 1985, 91-এর টিমকে আমি সামনে রেখেও বলছি, হয়তো সারা বছরে গোল খায়নি, কিন্তু 1985 ইস্টবেঙ্গলের বেস্ট টিম। স্মৃতি করে তুলে আনা 22 বছর আগের একটি ফিরে, তবে সে ম্যাচ জিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে এক হীরের দর্পচূর্ণ করেছিলেন ভাইচুংরা। যে কোনো সমর্থককে ইস্টবেঙ্গলের সেরা 3 সাফল্যের কথা জিজ্ঞেস করলে অবধারিতভাবে উঠে আসবে 1997-এর ডায়মন্ড ম্যাচ। সেটা ছিল ফেডারেশন কাপের সেমিফাইনাল, যেখানে মোহনবাগানকে 4-1 গোলে দুর্মুশ করে ইস্টবেঙ্গল। ময়দানে তখন নতুন তারার খোঁজ। এমন কেউ কি আছে যা সাময়িকভাবে থিতিয়ে পড়া দর্শককে ফের মাঠমুখী করতে পারে? আর সেই ম্যাচেই 1000 ওয়াটের আলো জ্বাললেন ভাইচুং ভুটিয়া। তা থেকে যেন কামানের গোলা, হ্যাটট্রিক। হ্যাট্রিকের যে ম্যাচটা ছিল, স্পেশালি উইথ 1,30,000 পিপল স্টেডিয়ামে আসার, ইটস নট বিকজ সেই ম্যাচটা আমি হ্যাট্রিক করেছিলাম, বাট যেরকম ইস্টবেঙ্গল মোহনবাগান ফ্যান্সগুলো প্যাশনটা দেখিয়েছে, লাভ ফর দ্য ক্লাব যেরকম আছে, অ্যান্ড নট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 1,30,000 প্লাস ক্রাউড কামস অ্যান্ড ওয়াচেস দোজ গেমস। সো আই থিঙ্ক ইউ ক্যান ইজিলি মেক আউট যেরকম কলকাতা ময়দানের যে প্যাশন আছে, যে মোহনবাগান ইস্টবেঙ্গলকে যেরকম ক্লাব সাপোর্টার্স ভালোবাসে, I think that match is the real example, and that's why I think that remains one of the best moment. ভাইচুংয়ের সিমিলারিটি আছে ওর ড্রিবলিংটা, যেরকম আমি ড্রিবল করতাম, এখানে ড্রিবল পাওয়া খুব মুশকিল দেখছি আমার। ওই বিউটি যে একটা স্ট্রাইকার এক ফরওয়ার্ডে যখন তখন ইন্ডিভিজুয়াল ড্রিবলিং ফ্যান্টিং হয়, কেন ফরওয়ার্ডকে তো ডিফেন্সকে বিট করতেই হবে, এক দো ডিফেন্ডারকে বিট করতেই হবে ডিফেন্স লাইনে। তো ভাইচুংয়ের কোয়ালিটি ছিল ওর বডি ফ্যান্টিং, ওর ড্রিবলিং, শুটিং, বল প্লেসমেন্ট সুন্দর ছিল। ও এই জন্য তো ভাইচুং ভুটিয়া হয়েছে। এজ এ স্ট্রাইকার হি ওয়াজ এ পারফেক্ট স্ট্রাইকার। ডায়মন্ড ম্যাচের মতো সেই উন্মাদনা আর কখনো দেখা যায়নি। সেদিন ম্যাচ দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন 1,31,000 দর্শক, যা আজও রেকর্ড। সেদিনের লড়াই শুধু ইস্টবেঙ্গলের ভাইচুং ভুটিয়া বনাম মোহনবাগানের চিমাওকেরির মধ্যে ছিল না, স্পটলাইটে উঠে এসেছিলেন দুই দলের কোচও। ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া সেই ম্যাচে ইস্টবেঙ্গলের কোচ ছিলেন পিকে বন্দ্যোপাধ্যায়, আর মোহনবাগানের কোচ অমল দত্ত। অমল দত্তর ডায়মন্ড সিস্টেমে মোহনবাগান তখন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে। মোহনবাগান সমর্থকরা ধরেই নিয়েছিলেন সবুজ মেরুনের জয় শুধু সময়ের অপেক্ষা। আত্মবিশ্বাসে টকবক করে ফুটছিলেন মোহনবাগানের কোচ অমল দত্ত। ইস্টবেঙ্গলের একাধিক ফুটবলারের নাম করে তীব্র কটাক্ষ করেন তিনি। ভাইচুংকে বললেন চুংচু, সুসোকে বললেন শশা, ওমেলুকে বললেন ওমলেট। ইস্টবেঙ্গলের কোচ পিকে বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিক ফুটবল মহলে সুবিদিত। অমল দত্তের আক্রমণ তার ভোকাল টনিকের ভার বাড়িয়ে দেয়। মাঠে নামার আগে পিকে বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের তাতিয়ে দেন। তারপর ভাইচুং ব্রিগেড মাঠে নেমে যা করলেন তা তো ইতিহাস। লাল হলুদ ঝড়ে চুরমার অমল দত্তর ডায়মন্ড। মোহনবাগানকে 4-1 গোলে গুড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। ভাইচুং ভুটিয়া হ্যাট্রিক করেন। লাল হলুদের হয়ে চতুর্থবার জালে বল জড়িয়ে দেন নাজিমুল। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন চিমাওকেরি। ইস্টবেঙ্গলের ইতিহাসে প্রথমবার। সেই ম্যাচে লাল হলুদের গোলকিপার ছিলেন বিদেশি এজেন্ডা। যুবভারতীতে লাল হলুদ মশাল, নতুন ইতিহাস ইস্টবেঙ্গলের। ডার্বি মানি ঘুটি বাঙালির চিরাচরিত ডুয়েল। ময়দানের লড়াই থেকে সেই রেশারেশি ভাতের পাতেও চিংড়ি বনাম ইলিশ। ইস্টবেঙ্গল মোহনবাগানের সেই যে অদম্য লড়াইটা অনেকটা ফিকে হয়ে গেছে, কারণ এখন ইস্টবেঙ্গল বা মোহনবাগান টিম অনেক কালো কালো ছেলে খেলে, বাইরের কালো কালো ছেলে খেলছে। পাল, চৌধুরী, চ্যাটার্জি, মুখার্জি না থাকাতে ওদের কিন্তু সেই ফিলিংসটা আসছে না। আজকে চিমাওকেরির পক্ষে সম্ভব না পুরো বাংলার ইলিশ মাছটা কিরকম। চিংড়ি কি মাছ নাকি বলো তো আগে? চিংড়ি তো আমার মনে হয় পোকা। ইলিশটা একটা আর্ট, শিল্প আমি মনে করি। ইলিশ সাহিত্যিক বলেছিলেন ইলিশ কাঁচকলা দিয়ে গিলিশ, মানে কালো জিরে আর বেগুন দিয়ে ফেলে পাতলা ঝোল করো, সেটাও অমৃত। ইজ অনলি ফিশ ইন দ্য ওয়ার্ল্ড, অনলি ফিশ ইন দ্য ওয়ার্ল্ড যাকে নিয়ে তুমি 15-16 রকমের রান্না করতে পারো। আমাকে ঘটি বললেও বলতে পারো, কিন্তু আমার মা একেবারেই খাস বাঙাল এবং আমার বাবা ঘটি, সুতরাং আমি দো আসলাম এবং মায়ের প্রেরণায় বড় হয়েছি বলে আমার মায়ের দিকটাই বেশি আমি পেয়েছি। সুতরাং ইলিশ আমার চাই বাই এনি মিনস।
না, এবং ইলিশ চিংড়ির এই বিবাদ কিন্তু আপনি বাংলার মধ্যযুগে চলে যান, সেখানে কিন্তু বন্ধুত্বও আছে। ধরুন বিজয়গুপ্ত, মনসামঙ্গলের বিজয়গুপ্ত, বরিশালের মানুষ। বিজয়গুপ্ত লিখছেন যে ভিতরে মরিচ গুঁড়া, বাহিরে জলায় সুতো, তৈলে পাক করি রান্ধে চিংড়ির মাথা। মানে আমি বলছি ঠিক যেমন আপনি ইলিশ ভক্ত ঘটি হয়েও, হ্যাঁ সেরাম বরিশালের মানুষ হয়েও বিজয়গুপ্ত চিংড়ির ভক্ত। একজন এমন সাহিত্যিকের সঙ্গে ঘুরতাম, সাংঘাতিক মানুষ, তার নাম সমরেশ বোস। তা সমরেশ তাকে বললাম এটা খুব অসুবিধার মধ্যে পড়েছি, এরকম চিংড়ি ভার্সেস ইলিশের একটা ডিবেটে আমায় যেতে হবে। বলে চিন্তা করার কিছু নেই, খালি কবি গানের মতো গেয়ে যাবে, আমি লিখে দিচ্ছি। কি অসম্ভব ব্যাপার। আমায় বললেন যে এরকম রিদিমটা এরকম করবি, 1 2 3 4 ধাদি না না তিন না ধানা দিনে ধাদি না না তিন না তিন না। চিংড়ি মাছের বড়ই মেজাজ, বলে আমি ঘটির পো। হ্যাঁ, ওরে চিংড়ি মাছের বড়ই মেজাজ, বলে আমি ঘটির পো। আর পদ্মা পাড়ের ইলিশ হাঁকে, বলে নেপোয় মারে দো, জোরে নেপোয় মারে দো। বলছে রেগে আগুন তেলে বেগুন চিংড়ি মাছে কহে, ওরে রেগে আগুন তেলে বেগুন চিংড়ি মাছে কহে, দেখছে এপার বাংলায় সবার আমার গুণ গায়, হে সবাই আমার গুণ গায়। চিংড়ি মাছের গুণ গাইলো। ওটা শুনে ইলিশ মাছ বলছে নরম গরম মেজাজ নিয়ে ইলিশ মাছে কহে, ওরে পদ্মা থেকে যদি না যাই তোর বাংলা কেঁদে মরে, জোরে বাংলা কেঁদে মরে। শেষে চিংড়ি ইলিশ হাত ধরে কয় আমরা দুজন বন্ধু, চিংড়ি ইলিশ হাত ধরে কয় আমরা দুজন বন্ধু, এপার ওপার সবাই বলে তোমরা প্রতিদিনের বন্ধু, তোমরা প্রতিদিনের বন্ধু। কিন্তু সেই লম্বা তালিকার অন্যতম উজ্জ্বল তারকা মজিদ বাস্কার খেলেছেন মাত্র 1.5 বছর, কিন্তু আজও ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা হলে মজিদ বাস্কারের নাম অনিবার্যভাবে আসেই। ইস্টবেঙ্গল ক্লাবে প্রথম বিদেশি হিসেবে খেলতে এসেছিলেন ফ্রেড পাকসেলে। তিনি খেলতেন সেন্টার ফরওয়ার্ডে। 1942 সালে বর্মা থেকে রেঙ্গুন হয়ে হেঁটে কলকাতায় পৌঁছন তিনি। সেজন্য অনেকে তাকে মজা করে ভারতীয় ফুটবলের হিউয়েন সাং বলতো। স্বাধীনতার পর দ্বিতীয় বিদেশি হিসেবে ইস্টবেঙ্গলে আসেন পাকিস্তানের মাসুদ ফকরি। এরপর থেকে আজ পর্যন্ত ইস্টবেঙ্গলে বহু বিদেশি খেলেছেন, জনপ্রিয়তাও পেয়েছেন। তবে এদের মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়ে গিয়েছেন একজনই, ইরানের বিশ্বকাপার মজিদ বাস্কার। 1981 সালে ইস্টবেঙ্গল ক্লাব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। বহু নামী খেলোয়াড় ইস্টবেঙ্গল ছেড়ে মোহামেডান স্পোর্টিং এ চলে যান। অন্যদিকে তখনই মোহামেডান স্পোর্টিং এ প্রাক্তন সচিব মাসুদ সেই ক্লাব ছেড়ে বেরিয়ে আসেন। তিনি ইস্টবেঙ্গলের তৎকালীন জুনিয়র কর্তা সুবীর গঙ্গোপাধ্যায়কে ফোন করেন। শোনা যায় মাসুদ তাকে বলেন, তোমরা তো ভালো খেলোয়াড় খুঁজছো, ইরান থেকে 3 জন দারুণ খেলোয়াড় আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে, যোগাযোগ করে দেখতে পারো। সুবীর গঙ্গোপাধ্যায় তখন ইস্টবেঙ্গলের তৎকালীন সচিব নিশীথ ঘোষকে বলেন, 3 জন দারুণ খেলোয়াড় আছে, তাদের আনতে যাব। 70,000 টাকা নিয়ে মজিদ বাস্কার সহ 3 ইরানিকে তিনি ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে আসেন। লাল হলুদ শিবিরে যোগ দিয়েই ম্যাজিক দেখাতে শুরু করেন মজিদ। অ্যাটাকিং এই মিডফিল্ডারের খেলায় ছিল চমকপ্রদ স্কিলের বিচ্ছুরণ আর গেম মেকার হয়ে ওঠার আশ্চর্য সব গুণের সমাহার। মজিদ বাস্কার খুব স্টাইলিশ ফুটবলার ছিল, খুব স্কিলফুল ফুটবলার ছিল, বলের টাচটা খুব ভালো ছিল। ধাক্কাধাক্কি গুতোগুতি এগুলো হয়তো পছন্দ করতো না বা পারতো না হয়তো। মজিদ বাস্কার ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফুটবলার যারা বিদেশে যে এবং অল দ্য ফরেন ফুটবলার্স। ওর স্টাইল, ওর বলের টাচ, ওর বলের কন্ট্রোল, ওর পাসিং সেন্স, ওর স্কোরিং ক্যাপাবিলিটি, এগুলো সব ওর খুব ভালো ছিল। মজিদ বাস্কার বল ধরলে পরে বল ক্লিয়ার করো কম, আঘাত করো বেশি। তাতে কি হতো, চমকে ভয় ভীতু থাকতো। বল প্লেয়ার হলো যে একটুখানি ভয় থাকে ডিফেন্ডারদের, টাফ ডিফেন্ডারদের এগেইনস্টে। তো সেইগুলো আমরা অ্যাপ্লাই করতাম। আমাদের ধ্যান ধারণাই ছিল না যে এত বড় মাপের ফুটবলার, কিন্তু ও যখন ইস্টবেঙ্গল ক্লাবে খেলতে আসে তার পরবর্তীকালে আমরা বুঝতে পারি ও কত বড় মাপের ফুটবলার, মানে চিন্তার বাইরে। এবং আমি সেই সময়কার মোহনবাগান ক্লাবের খুব বড় বড় ডিফেন্ডার এবং হাফলাইনের কাছে শুনেছি, তারা বলছে কোন দিকে আটকাবো ওকে, সামনে মজিদ, পেছনে মজিদ, ডান দিকে মজিদ, বাঁ দিকে মজিদ, ওকে দুর্ধর্ষ, ওকে আটকানো যায় না। এত বড় মাপের ফুটবলের সাথে আমরা আগে কোনোদিন খেলিনি।
একদা সতীর্থদের মুখে শোনা যায় মজিদ বাস্কার ছিলেন অত্যন্ত মেজাজি ফুটবলার। এ বিষয়ে 1981 সালের একটি গল্পও শোনা যায়। মজিদের দেশ ইরান তখন যুদ্ধ বিধ্বস্ত, তার পরিবার সেখানে রয়েছে, কারো সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সে সময় দুর্গাপুজোর ষষ্ঠীর দিন দার্জিলিং গোল্ড কাপে মুখোমুখি মোহনবাগান ইস্টবেঙ্গল। শুরুতেই মোহনবাগানের কাছে 2 গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। শোনা যায় হাফ টাইমে ড্রেসিং রুমে বসে মজিদ বলেছিলেন ইস্টবেঙ্গলকে জেতাতেই হবে। জেতাতে না পারলেও 2-0 থেকে ম্যাচ ড্র করেন মজিদ। প্রভার সেমিফাইনাল আমরা প্রথম মোহনবাগানের কাছে 2 গোলে হারছি, হাফ টাইমের পর সেই 2টো গোল শোধ করা, একটা জামশেদ, এবং আমরা বারবার দেখেছি তার পরের দিন আবার 1 গোলে আমরা হারছি। 2-1 রেজাল্ট হলো, হয়ে আমরা ফাইনালে উঠলাম, রোভার্স ফাইনালে হাফ টাইমের আগে আবার 1 গোলে হারছি। আবারও সেই 35 গজ দূর থেকে অসাধারণ করে ইস্টবেঙ্গল ক্লাব জয়েন্ট উইনার্স ইন 80। আমরা পুজোর আগে মহাষষ্ঠীর দিন আমাদের দার্জিলিং গোল্ড কাপ হাফ টাইমের আগে 2 গোলে হারছি মোহনবাগানের কাছে। খেলা শেষ হতে 15 মিনিট বাকি, 3 গোল করালো জামশেদকে দিয়ে আর সোমনাথকে দিয়ে, 3-2 রেজাল্ট হলো, আমরা চ্যাম্পিয়ন হলাম। তা এত অল্প সময়ও খেলেছি, বছর দেড়েক, 2 বছর ছিল তাদের বছর দেড়েক, তাতে যে স্বপ্নের ফুটবল ও খেলেছি ইস্টবেঙ্গলের হয়ে, আমরা এত বড় মাপের প্লেয়ার, আমি আজকে প্রায় 35 বছর ইস্টবেঙ্গল ক্লাবের সাথে রয়েছি, আমি দেখিনি। অনেক প্লেয়ার এসছে, তারাও বড় প্লেয়ার, ব্যারেটো এসছে, চিমা এসছে, বড় প্লেয়ার, কিন্তু মাজিদের চেয়ে বড় প্লেয়ার, বিদেশি প্লেয়ার আমার চোখে দেখা নেই। মজিদ হিন্দি গান ও হিন্দি সিনেমা খুব পছন্দ করতেন। 1.5 বছরে প্রায় ভারতেরই হয়ে গিয়েছিলেন তিনি। মোহনবাগান ইস্টবেঙ্গলের হয়ে খেলে চিমা, ব্যারেটোর মতো বিদেশিরা বিপুল জনপ্রিয়তা পেয়েছেন, কিন্তু ফুটবলের ম্যাজিকের জন্য মজিদ আজও সকলের স্মৃতির মণিকোঠায়। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের শতবর্ষ অনুষ্ঠানে মজিদের একটি সাক্ষাৎকার দেখানো হয়। I decided to come to India soon with some of my friends. I will reach to Calcutta immediately, and I wanted to accompany the East Bengal in 100th Century Festival. 13ই আগস্ট আসার কথা মজিদ বাস্কারের। ভারতীয় ফুটবলের এই নায়ককে দেখার অপেক্ষায় এখন দিন গুনছেন ভক্তরা। বিদেশি ক্লাবের বিরুদ্ধে জ্বলে ওঠা, বরাবরই লাল হলুদের রক্তে। 1993 সালে নেপালের মাটিতে ওয়াই কাপ জয়, বিদেশের মাটিতে তাদের প্রথম ট্রফি জয়। 7-এর দশকে 5 ক্লাব কিংবা উত্তর কোরিয়ার পিয়ংইয়ং, 85-তে উরুগুয়ের পেনারলের বিরুদ্ধে কড়া টক্কর, 9-এর দশকে আলজাওরা কিংবা জাপানের কাওয়াসাকি ভার্ডিকে হারানো। দশক বদলেছে, অমর রয়ে গিয়েছে ইতিহাস। এই ম্যাচে ওই সময় 85-এ আমি 2টো সেমিফাইনালে গোল করেছিলাম, ইস্টবেঙ্গল হারছিল। একটা হলো পেনারলের এগেইনস্টে 83 মিনিটে আমি গোল শোধ করি কিষানুর পাস থেকে, আর একটা হলো তোমার নাগজি সেমিফাইনালে ইন্ডিয়া 11 এগেইনস্টে আমি গোল করি। এবং 85 আমি বলতে পারি আমার জীবনে গোল্ডেন পিরিয়ড, এবং দ্যাট ওয়াজ এ গোল্ডেন টিম। আইএফএ শিল্ডে পেনারল যেটা উরুগুয়ের টিম এসেছিল, দারুণ টিম, সেই টিমের ওই ম্যাচ আমি ওই টুর্নামেন্টে আমি আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছিলাম, এবং সেমিফাইনালে ইস্টবেঙ্গল হারছিল, আমি গোল করেছিলাম। একটা মুহূর্ত, সেরা মুহূর্ত হচ্ছে 70 সালে প্যাস কাপ হারানো, আর 73 সালে পিয়ংইয়ং এবং ডিসিএমে ড্রক্রোবাক, এটাই আমার স্মরণীয় মুহূর্ত। এত ভালোবেসেছে আমাকে, ওদের ভালোবাসা আমার চিরদিন, যতদিন বেঁচে থাকবো আমার অন্তরের মধ্যে ইস্টবেঙ্গল সাপোর্টারদের ভালোবাসা মুছে থাকবে। আর 2002-2003-এর দিকে ক্লাবকে সাফল্যের এভারেস্টে নিয়ে গেলেন সুভাষ ভৌমিক। তাঁর কোচিংয়ে 2002-2003 ও 2003-2004-এ পরপর জাতীয় লীগ জেতে ইস্টবেঙ্গল, আর 2003-এ আসিয়ান কাপ জয়। সে তো ইতিহাস। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপনের ট্যাগলাইন ছিল স্পর্ধার শতবর্ষ। ইস্টবেঙ্গল সমর্থকদের মতে এই ট্যাগলাইনের যথার্থ প্রতিফলন দেখা গিয়েছিল জাকার্তার মাটিতে আসিয়ান কাপের ফাইনালে। সেবার টিম গেমে ভর করে থাইল্যান্ডের নামজাদা দল বেকটেরো সাসানাকে উড়িয়ে দেয় লাল হলুদ স্কোয়াড। ইস্টবেঙ্গল হলে আসিয়ান কাপ, কোথাও যেন একটা মনে হয়েছিল স্বপ্ন দেখতে তো পয়সা খরচা হয় না, তো স্বপ্নটা দেখি না, স্বপ্ন সফল করতে গেলে কি কি করতে হবে সে সম্বন্ধে আমার একটা সম্যক ধারণা ছিল। ভাইচুং বিশ্বাস করেনি। ভাইচুং বিজেন সিংকে বলেছিল, বিজেন আমাকে বাবা বলতো, বলে তেরা বাপ পাগল।
2002 সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে জেতার পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানো যদি স্পর্ধার এক নিদর্শন হয়, তাহলে তার অপর নিদর্শন দেখা যায় ঠিক তার পরের বছর, অর্থাৎ 2003 সালে, যখন ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান কাপ জিতে ইতিহাস তৈরি করে ইস্টবেঙ্গল। কিংবদন্তির তালিকায় ঢুকে পড়ে ষষ্ঠী দুলের সেই বিখ্যাত উক্তি, ইউ চাইমান আই ষষ্ঠী। আসিয়ান জয়ে 10 বছর আগে নেপালের মাটিতে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট জেতে লাল হলুদ ব্রিগেড। সেটা ছিল ওয়াই কাপ। তবে আসিয়ান জয় ছিল বিদেশের মাটিতে স্পর্ধার জয়ের অনন্য উদাহরণ। কোচ সুভাষ ভৌমিকের তত্ত্বাবধানে খেলতে গিয়েছিল তারকাখচিত ইস্টবেঙ্গল। কে ছিলেন না সেই স্কোয়াডে? একদিকে ভাইচুং, ওকেরো, ডগলাস, সুলেমুসা, মহেশ গাউলি। তবে গ্রুপের প্রথম ম্যাচে বড়সড় ধাক্কা খায় ইস্টবেঙ্গল। থাইল্যান্ডের নামজাদা টিম বেক্তেরো সাসানার কাছে 1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল। গোলদাতা ছিলেন থাইল্যান্ডের সুপারস্টার ফুটবলার চাইম্যান। দ্বিতীয় ম্যাচে ফিলিপিন আর্মিকে 6-0 গোলে হারিয়ে নকআউটের দরজা খোলে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে একা 4টি গোল করেন ভাইচুং। নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার ক্লাব পারশিটা ট্যাঙ্গেরাংকে 2-1 গোলে হারায় ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ভাইচুং ও বিজেন। এই ম্যাচে জিতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ইস্টবেঙ্গল। সেমিফাইনালে আরও এক ইন্দোনেশিয়ান দল পেট্রোকিনিয়া পুত্রার সঙ্গে পেনাল্টি শুটআউটে ম্যাচ জেতে ইস্টবেঙ্গল। ফাইনালে তারা মুখোমুখি হয় সেই বেক্তেরো সাসানার, যাদের কাছে প্রথম ম্যাচে হেরেছিল ইস্টবেঙ্গল। কোচ সুভাষ ভৌমিকের মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ ছিল বেক্তেরো সাসানার তারকা খেলোয়াড় চাইম্যান। তখন প্রতিপক্ষের ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে চাইম্যানের নামই যথেষ্ট ছিল। 2003 সালে আসিয়ান কাপের ফাইনাল দেখতে কলকাতা সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা হাজির হন গেলোরা বুং কার্নো আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর সেই ম্যাচে ইস্টবেঙ্গল দেখিয়ে দেয় বিদেশের মাটিতে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রথম থেকেই ঝাঁঝালো আক্রমণ করে তারা। ডিফেন্সে মহেশ গাউলি, ডগলাসরা বোতলবন্দি করে ফেলেন চাইম্যানকে। মাত্র 20 মিনিটে ওকেরোর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ফের গোল করেন ভাইচুং। 2-0 ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। 58 মিনিটে বেক্তেরো সাসানা একটি গোল করে ব্যবধান কমায়, কিন্তু 69 মিনিটে আলভিটোর গোলে ফাইনালে স্বপ্ন শেষ হয়ে যায় চাইম্যানের দলের। আসিয়ান কাপের ফাইনালে 3-1 গোলে জিতে ইতিহাস তৈরি করে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল যেদিন মোহনবাগানকে 5 গোল দিয়েছিল, আমার মনে হয় সেটাই ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে সব থেকে স্মরণীয় মুহূর্ত। লড়াই, সংগ্রাম, জেদ, হার না মানা মনোভাব নিয়েই তো ইস্টবেঙ্গল। তো তারা সত্যিই খুব ভালো। আমার মনে হয় একটা স্পিরিট আছে, লড়াইয়ের করার একটা ক্ষমতা আছে ইস্টবেঙ্গল ক্লাবের। আমার মা, আমার বাবা দুজনের জন্ম হচ্ছে বরিশাল। আমি পূর্ববঙ্গীয় মানুষ, আমার জন্ম কলকাতায়, কিন্তু সেই অনুযায়ী আমার ইস্টবেঙ্গল হওয়া উচিত। কিন্তু আমি হোস্টেলে পড়াশুনো করতাম, বন্ধুদের সঙ্গে মোহনবাগান হয়ে গেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি বাংলার। ইস্টবেঙ্গলের গর্বের 100 বছরের ইতিহাসে আসিয়ান কাপ জয় সাফল্যের এক অন্যতম মাইলস্টোন। পরবর্তীকালে তারা বিদেশে আর কোনো টুর্নামেন্ট না জিতলেও এই জয় এখনো পালন করেন ভক্তরা। সেই সময়ের ইস্টবেঙ্গলের খেলায় ইউরোপের মতো সংঘবদ্ধ ফুটবলের ছায়া খুঁজে পেতেন সমর্থকেরা। তুলসীদাস বলরাম থেকে কৃষাণু দেব, ভাইচুং থেকে সুনীল ছেত্রী, ওকেরো থেকে ওমেলো, ময়দান কাঁপানো সেই নক্ষত্রদের মধ্যে কার চোখে কারা সেরা? 11 বছর ইস্টবেঙ্গল ক্লাবে, তার আগে তো সমর্থক হিসাবে খেলা দেখতাম। তবে এই দিনটা আজকে আমার কাছে অপেক্ষা ছিল যে কবে 100 বছর আসবে। সেই আজকে এই দিনটা দেখে আমি খুবই নিজেকে গর্বিত মনে হচ্ছে। আজকে আমি একজন সৈনিক এই ইস্টবেঙ্গল ক্লাবের প্লেয়ার হিসাবে বলো, সমর্থক হিসাবে বলো, আজকে ইস্টবেঙ্গল ক্লাবে থাকতে পেরে আমি খুবই নিজেকে গর্বিত মনে করছি। সেরা 3 জন স্ট্রাইকার বলতে দেখুন, আমার কাছে ইয়াকুবু 1 নম্বর স্ট্রাইকার ছিল। আমার ইয়াকুবুর খেলা খুবই ভালো লাগতো। এবং আরও বাইচুং আছে, বাইচুংয়ের সাথেও আমি খেলেছি। এবং সুনীল ছিল, সুনীলও আমি খেলেছি, সুনীলও ভালো নো ডাউট। এবং আরও আছে, চিডি আছে, চিডিও ছিল। এরা অনেক নো ডাউট অনেক ভালো স্ট্রাইকার। লাল হলুদ ফুটবলের টানে কলকাতায় আসেন কপিল দেব। 1992 এক্সিবিশন ডার্বি ম্যাচে মাঠে নামেন তিনি। খেলেছিলেন 27 মিনিট। মাঠে ছিলেন অল্পক্ষণ, কিন্তু শিখেছিলেন অনেক কিছু। লাল হলুদ সমর্থকদের আবেগ ভালোবাসায় মুগ্ধ 83 ক্রিকেট বিশ্বজয়ী অধিনায়ক। आपको याद है वो मैच जिसमें बहुत सारा फैंस आया था आपको देखने के लिए, फुटबॉल खेल रहे थे आप मोहनबागान के खिलाफ, एग्जीबिशन मैच था, याद है? 27 मिनट आपने खेला भी था। नहीं मैंने खेला था, पर ऐसा था कि जब प्लेयरों से बात हुई वो भी डर रहे थे कि कहीं इंजर्ड ना हो जाए। इंजरी बहुत बड़ी इम्पॉर्टेंट है।
और जो फुटबॉल रेगुलर नहीं खेलता उसको थोड़ा जल्दी हो सकती है, तो वो टीम वाले भी थोड़ा डर रहे थे कि कपिल को इंजरी हो जाएगी तो क्या होगा। पर मेरे को ये था कि मेरे को खेलना है, तो वो बहुत मज़ेदार टाइम था। मेरे को काफ़ी चीज़ें मैंने सीखने की और कोशिश की, पास कैसे देना है, सब कुछ खेलना आता था। जब मैं स्कूल में था फुटबॉल खेला करता था, फिर एक क्रिकेट में आ गया, तो इसलिए बहुत अच्छा लगता था वो। कई सारे जो फैंस हैं और जो क्रिकेटर्स है, फुटबॉलर्स है, वो कहते हैं कि जो रेड एंड गोल्ड कलर है, ईस्ट बंगाल के जो कलर है रेड एंड गोल्ड, इसमें एक अलग सा एक पैशन है, एक अलग एक जज्बा है इसमें। तो आप किस तरह से देखते हैं ये जो ईस्ट बंगाल क्लब का जो कलर है, क्या इसमें अलग कुछ पैशन दिखता है आपको? वो तो पैशन फैन बनाते हैं ओवर द पीरियड ऑफ टाइम, चाहे वो आप कोई भी मैनचेस्टर यूनाइटेड हो, रेड कलर बन जाता है। ये फैन जो होते हैं ये खेल को आगे लेके जाते हैं, चाहे वो क्रिकेट हो, चाहे वो कोई भी खेल हो। টিশিন ট্রফিতে ইস্ট বেঙ্গলের হয়ে খেলেন সচিন তেন্ডুলকরও। তখন ইস্ট বেঙ্গল ক্লাবের ক্রিকেট দেখতেও ভিড় জমাতেন প্রচুর মানুষ। 1994-এ লাল হলুদকে টিশিন ট্রফি জেতান সচিন। কপিল দেব, সিধু সহ একাধিক তারকা ক্রিকেটার খেলেছিলেন সেই দলে। কাঁটায় কাঁটায় টক্কর, ম্যাচে এগিয়ে থাকলেও স্নায়ুর চাপ, কখন যে প্রতিপক্ষ হানা দেবে গোলপোস্টে কেউ জানে না। লাল হলুদের হয়ে গোলপোস্ট সামলানোটা ছিল এতই কঠিন। সবাই আমরা জানি যে বাইচুংয়ের সাথে আমি যখন ইন্ডিয়া টিমেও খেলেছি বা ইস্ট বেঙ্গলে যখন খেলেছি, তখন মনে হতো বাইচুং যদি আমার নিজের দলে থাকতো অবভিয়াসলি সুবিধা হতো। কিন্তু তার সাথে আমি একজনের কথা বলবো, সেটা হচ্ছে আই এম বিজয়ন। আমার এখনও মনে পড়ে যে শান্তিনিকেতনের সুভাষ ভৌমিক আমাদের একটা ক্যাম্প করা ছিলেন, আই এম বিজয়ন একটা এমন গোল করেছিল এগেনস্ট মি, তারপর থেকে আমার মনে হয়েছিল যে বাট হি ওয়াজ লাইক 35-36 অ্যাট দ্যাট এজ। তো আমার মনে হয় যে বিজয়ন যদি 35 বছরে ওই গোলটা করতে পারে, তাহলে যখন হি ওয়াজ ইয়াং লাইক 25, আমরা একটু আগে শুনছিলাম যে সুনীল 5টা গোল রোনাল্ডো থেকে কম, আমার মনে হয় আই এম বিজয়নও সেই ক্লাসের। তো আই এম বিজয়ন এবং বাইচুং এই দুজন যদি আমার নিজের টিমে থাকতো, আই উড হ্যাভ বিন রাদার হ্যাপি। সময় বদলে দেয় অনেক কিছু, বদলায় না প্রতিভার বিচ্ছুরণ। পা থেকে ঠিকরে বের হওয়া আলো, সেই আলোরই আভা 100 বছরের ইতিহাস জুড়ে। 28 তারিখ কুমোরটুলি পার্কে শুরু হয় শতবর্ষপূর্তি অনুষ্ঠান। উদযাপন শুরু হলো সেই মাঠে যেখানে 1920 সালে প্রথমবার অনুশীলনে নেমেছিল ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল শতবর্ষে অনেক বছর আই লিগ পাচ্ছে না, শতবর্ষে আই লিগ পাওয়ার জন্য আমরা অপেক্ষা করে আছি। এইবার আই লিগ পেলে সেটা হবে সেরা। মনে হয় যে এই বছরটা স্পেশাল হবে। আই লিগ পাবো আমরা, এই বছর আই লিগ পাবো। আই লিগ জিতবো। একটা ট্রফি কোনোদিন কোনো ক্লাবকে ছোট করে বলতে পারে না যে সে ভারত সেরা কিনা। ডুরান্ডাই আগে জিতবে এবছর। যে কটা আছে, যত কাপ আছে, শিল্ড আছে, আই লিগ আছে, সবকটাই কুমোরটুলি পার্ক থেকে শুরু হয়ে লাল হলুদের র্যালি শেষ হলো ক্লাব তাঁবুতে, যেখানে ক্লাবের মশাল তুলে দেওয়া হয় ক্লাবের সর্বকালের অন্যতম সফল কোচ সুভাষ ভৌমিক ও তারকা ফুটবলার ভাইচুং ভুটিয়ার হাতে। সদস্য সমর্থকদের সঙ্গে গোটা অনুষ্ঠান জুড়ে হাজির থাকলেন ক্লাবের বর্তমান প্রাক্তন উজ্জ্বল নক্ষত্ররা। কিন্তু উৎসব শুরুর ঠিক মুখেই তাল কাটল মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের একটি টুইটে। তিনি লেখেন, ইস্ট বেঙ্গল অ্যাথলেটিক ক্লাব এবার তাদের শতবর্ষ পালন করছে। ক্লাব কর্তা বা সমর্থকদের কখনো কি মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে বসে কেন তারা ইস্ট বেঙ্গলকে সমর্থন করছে? এই টুইটের জেরে বিতর্কে উত্তাল ময়দান। বিস্মিত বিরক্ত ইস্ট বেঙ্গলের ক্লাব কর্তা থেকে প্রাক্তনরা। ক্লাবের শীর্ষকর্তার বিবৃতি অত্যন্ত দুঃখজনক ঘটনা। একজন শিক্ষিত মানুষের কাছ থেকে এ ধরনের মন্তব্য অনভিপ্রেত। মন্তব্যের সমালোচনায় সরব ক্লাব কর্তা থেকে প্রাক্তন ফুটবলাররা। আমি জানি না উনি কোন অ্যাঙ্গেলে বলেছেন, তবে যেটাই বলুক, this is not a sporting dialogue for us. 26 জুলাই 2003-এ যখন বেক্তরো সাসানাকে হারিয়ে আমরা জাকার্তায় জিতলাম, আমাদের প্লেয়াররা ভারতের পতাকা গায়ে জড়িয়ে ওই মাঠ প্রদক্ষিণ করেছে এবং জাকার্তায় ঘুরে বেরিয়েছে। তো আমরাই সম্মানটা নিয়েছি ভারতের। স্পোর্টসম্যানে তো কোনোদিন এইরকম চিন্তা ভাবনাই আসে না। আপনি কি করে এটা বলছেন? আমি একটা দেরাদুন থেকে এসে বচপন বা ছোটবেলা থেকে এসে বসে আছি, নিজেকে বেঙ্গলি ভাবি, বেঙ্গলে বসে আছি, তো আমার মনে হয় এত ফিলিং আছে কি হোয়াট ইজ দিস ইস্ট বেঙ্গল, বেঙ্গলি আমরা। উনি কি করে কথা বলছেন? প্রবল সমালোচনার মুখেই আচমকা ইউ টার্ন মেঘালয়ের রাজ্যপালের। কিছুক্ষণ পরেই নিজের টুইটের ব্যাখ্যা দিয়ে ফের তার টুইট। ভাষার সমস্যা হতেই পারে, বিদেশি ভাষা তো। যদি আমি 5 মিনিটের জন্য ঠান্ডা মাথায় ভাবি ওয়েস্ট বেঙ্গলে থেকে কেন আমি ইস্ট বেঙ্গল সমর্থক,
তাহলেই সত্যটা বেরিয়ে আসবে। আমার বাড়ি ছিল পূর্ব বাংলায়, সেখানে আমার যাবার অধিকার নেই। আমার বক্তব্য, এই কথাটা যেন আমরা বাঙালরা কখনো ভুলে না যাই। 1 আগস্ট লাল হলুদের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করে তথাগত রায়কে এক হাত নেন মুখ্যমন্ত্রী। মেঘালয়ের রাজ্যপালের টুইটের পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়, কিছু ইতিহাসের কোনো ভৌগোলিক সীমা থাকে না। আমার কানে কেউ কেউ দিল যে ইস্ট বেঙ্গলের লোকেরা নাকি শুধু ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গলের মধ্যে নাকি একটা ফারাক আছে। এইটা শুনে আমি নিজেকে সবচেয়ে লজ্জিত বোধ করেছি। তার কারণ আমি এপার বাংলায় জন্মগ্রহণ করেছি বলে এটা নয় যে আমি ইস্ট বেঙ্গল নই বা আমি ইস্ট বেঙ্গলকে ভালোবাসি না। দিস ইজ অ্যাবসলিউটলি আনফেয়ার এবং ইস্ট বেঙ্গলের প্রতি এটা অসম্মান। আমি মনে করি কতগুলো ইতিহাস তৈরি হয় যার কোনো ভৌগোলিক সীমারেখা থাকে না, কোনো ডন্ডি থাকে না। এখানে কোনো ডন্ডি কাজ করে না। এই ঐতিহাসিক মোমেন্টের সাক্ষী হতে এসছি এবং আমি আবার বলি 1 বছর ধরে প্রোগ্রাম চলবে। আগামীকাল ডুরান্ড হচ্ছে বাংলায় এই প্রথম। আপনারা সবাই নিশ্চয়ই যাবেন। ইস্টবেঙ্গল ক্লাবেও খেলা হবে, মোহনবাগান ক্লাবেও খেলা হবে, মোহামেডান স্পোর্টিং ক্লাবেও খেলা হবে। যাবেন, আর 1 বছর ধরে আপনাদের চলবে 2020 সাল পর্যন্ত। তবে বৃহস্পতিবারের অনুষ্ঠানে কিন্তু মুছে গেল সমস্ত বিভেদ। বাংলার হৃদয়ে তখন লাল হলুদ। বৃহস্পতিবার বিকেলে উৎসবের যাবতীয় লাইমলাইট কেড়ে নিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। সেখানে তখন নক্ষত্র সমাবেশ। সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, কপিল দেব, ভাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী থেকে লাল হলুদের প্রাক্তন ও বর্তমান ফুটবলাররা হাজির সুভাষ ভৌমিক, শ্যাম থাপা প্রমুখ। প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত সৌমিত্র চট্টোপাধ্যায়। ভারত গৌরব সম্মানে সম্মানিত কপিল দেব। লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেলেন ভাস্কর গঙ্গোপাধ্যায় ও মনোরঞ্জন ভট্টাচার্য। বিশেষ সম্মানে সম্মানিত ভাইচুং ভুটিয়া। শতবর্ষের আবেগের মধ্যে তাঁর গলায় উঠে এলো ডার্বির উত্তেজনা। নক্ষত্র খচিত অনুষ্ঠানে সেরার সেরা কোচকে ঘিরে আবেগ সুভাষ ভৌমিক, শ্যাম থাপাদের গলায়। আমার সরাসরি যোগাযোগ 51 বছর বেসরকারিভাবে, কখনো খেলোয়াড়, কখনো প্রশিক্ষক। যাকে আজ সম্বর্ধনা দেওয়ার জন্যে আমরা মঞ্চে 4 জন দাঁড়িয়ে আছি, সেই ব্যক্তি, আমি গুরু পূর্ণিমার দিন আমি লোক দেখিয়ে প্রদীপদার বাড়িতে প্রদীপদাকে প্রণাম করি না। আমি যেমন আমার গুরুর প্রণাম করি, আমি প্রদীপদার উদ্দেশ্য প্রণাম জানাই। কারণ আমি শুধু ফুটবল শিখিনি, প্রদীপদা আমাকে ফুটবলে উন্নত করেছেন, প্রদীপদা আমাকে জীবনে উন্নত করেছেন। ইস্ট বেঙ্গল ক্লাব যখন আমার বয়স 16, দেরাদুন দেখে জ্যোতিষ গুহা আমাকে নিয়েছিলেন, তাই এই জন্য আমি আর শ্যাম থাপা আছি। প্রদীপদা আমাকে স্টার বানিয়েছেন। প্রদীপদা তো একটা ফুটবলের হিস্ট্রি। ফুটবলে প্রদীপদা, চুনিদা, দে আর দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফুটবল। আমি বলবো উনার কোচিং, উনার এজ এ প্লেয়ার, দে আর দ্য গ্রেটেস্ট প্লেয়ার ইন ফুটবল জগতে। আর উনাদের জন্য আমরা শ্যাম থাপ হয়েছি। পিকেতে মুগ্ধ সৌমিত্র চট্টোপাধ্যায়। তো আমি যখন কলেজের ছাত্র, তখন যথারীতি মাঠে গিয়ে খেলা দেখতাম এবং সেই তখন থেকেই হয়তো একটা সুপ্ত গৌরব বোধ ছিল, যেটা আমি কদিন আগে লিখেওছি সেই পঞ্চপাণ্ডবের খেলা দেখে। ইস্ট বেঙ্গল ক্লাবের সেই ফরওয়ার্ড লাইন এখনো বিদ্যুতের মতন চমক দিয়ে যায় আমাকে। কিন্তু একটা জিনিস আমি কখনো ভুলবো না, যে পিকে একদিন বলেছিল, জানো বন্ধু, এই কোচিং করে যখন ফিরতাম ইস্ট বেঙ্গলকে, তখন সমর্থকদের আবেগ, তার কোনো তুলনা আমি কোনো জায়গায় পাইনি। প্রাক্তন বর্তমান ফুটবলার থেকে ক্লাব কর্তা, গ্যালারিতে উপচে পড়া দর্শক। তাঁদের আবেগের রং এদিন এক, ভাষাও এক, যা বাঁধা পড়ল ছন্দেও। 1 শতকের স্বপ্ন, 1 শতকের অঙ্গীকার। ময়দান কি ময়দানের বাইরের যাবতীয় বাধাকে মুছে ফেলা স্পর্ধা। নতুন ইতিহাসের লক্ষ্যে এগোচ্ছে শতাব্দী প্রাচীন লাল হলুদ। এবিপি আনন্দ।